হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরকে ক্লাসরুম। আজকে আমরা ক্লাস 8 এর চ্যাপ্টার 7 একটি গুরুত্বপূর্ণ লং কোশ্চেন যেটা থার্ড ইউনিট টেস্টে আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা দিয়ে দেয়, অনেক সময় নয়, প্রায় দিয়েই দেয়। হ্যাঁ, এই লং কোশ্চেনটা আজকে আমরা আলোচনা করবো পয়েন্ট করে করে। লং কোশ্চেনটা হচ্ছে গান্ধীজির অসহযোগ ও ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা করবো। এই এই কোশ্চেনটা অনেক সময় থার্ড ইউনিট টেস্টে দিয়েই দেয়, সব স্কুলেই প্রায় দেয়। তাই আমরা এটাকে সিলেক্ট করেছি এবং এটা নিয়ে আমরা আলোচনা আজকে করব। পয়েন্ট করে করে এরকম ভাবে লেখা যায়। হ্যাঁ, পরীক্ষায় দিলে এরকম ভাবে লেখা যায়। হ্যাঁ, ফুল নাম্বার পাবে, বোঝা গেল? এরকম ভাবে পয়েন্ট করে করে লিখলে আশা করি ফুল নাম্বার দিবে, বোঝা গেল? এবং অনেকেই পয়েন্ট করে করে লিখতে ভয় পায়, তাই এই পয়েন্ট করে করে লেখাটাই খুব ভালো আর কি। তবেই ফুল নাম্বার পাওয়া যায় এবং সহজ লিখতে, মানে লেখার ক্ষেত্রেও খুব সহজ। ঠিক আছে, আমরা আলোচনা করি এই গান্ধীজির অসহযোগ ও ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে। আমরা আজকে পয়েন্ট করে করে আলোচনা করব, আর এভাবে তোমরা লিখতে পারো পরীক্ষার খাতায়, অসুবিধা কিন্তু নেই। আমি প্রথমে একটু বলে নিই, এই গান্ধীজি 1915-য় ভারতবর্ষে এসেছিলেন এবং ভারতবর্ষে এসে তিনি কি করেছিলেন না, তিনটি আঞ্চলিক সত্যাগ্রহ তিনি করেছিলেন। একটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ, আরেকটা হচ্ছে খেদা সত্যাগ্রহ, আর একটা হচ্ছে আহমেদাবাদ সত্যাগ্রহ। এবং এই তিনটা সত্যাগ্রহে তিনি সাফল্য অর্জন করেছিলেন। তো সাফল্য অর্জন করার পরেই তিনি ঠিক করেছিলেন যে তিনি সর্বভারতীয় আন্দোলন করবেন। তাই আমরা দেখতে পাবো এই অসহযোগ আন্দোলন তিনি করেছেন, এরপরে তিনি আইন অমান্য আন্দোলন করেছেন এবং কি ভারত ছাড়ো আন্দোলন করেছেন। আমরা যদি এই নোটসটা আলোচনা করি বা এই ভারত ছাড়ো আন্দোলন এবং অসহযোগ আন্দোলনের যে প্রশ্নটা, এই প্রশ্নটা যদি আমরা আলোচনা করি, প্রথমেই আমাদেরকে একটা ভূমিকা দিতে হবে। ভূমিকায় আমি কি দেবো না, গান্ধীজি আসার পূর্বে যেসব আন্দোলনগুলো হয়েছিল সেই আন্দোলনগুলো সর্বভারতীয় স্তরে উঠতে পারেনি এবং সেই আন্দোলনগুলো ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নাড়াতে পারেনি। কিন্তু গান্ধীজি যেসব আন্দোলনগুলো করেছিল সেগুলো সর্বভারতীয় স্তরে উঠতে পেরেছিল। এমনকি গান্ধীজি এই আন্দোলনগুলো, অর্থাৎ অহিংস অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন এবং আইন অমান্য আন্দোলন কি করেছিল না, ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নাড়াতে সক্ষম হয়েছিল। তাই স্বাধীনতা সংগ্রামে গান্ধীজির ভূমিকা সত্যি অনস্বীকার্য। এটা ভূমিকা লিখে দিলে হয়ে যাবে। তারপরে অনুপ্রেরণা। ধরো গান্ধীজি, আমি প্রথমেই বললাম যে গান্ধীজি তিনটি আঞ্চলিক সত্যাগ্রহ করেছে। হ্যাঁ, একটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ, একটি হচ্ছে খেদা সত্যাগ্রহ, আর একটি হচ্ছে আহমেদাবাদ সত্যাগ্রহ। এই আঞ্চলিক সত্যাগ্রহ করে তিনি যখন সাফল্য অর্জন করলেন, তখনই তিনি চিন্তা করলেন যে সর্বভারতীয় আন্দোলন করলে সেখানে ব্রিটিশ সাম্রাজ্যের যে যে ভিতটা সেটা আমরা নাড়াতে পারবো এবং স্বাধীনতা অর্জনে সুবিধা হবে বা স্বাধীনতা অর্জনে আমরা সক্ষম হব। তাই তিনি কি করলেন না, অসহযোগ আন্দোলন করেছিলেন। প্রথমে যেটা অহিংস অসহযোগ আন্দোলন তিনি কিন্তু করেছিলেন। তো এখানে অনুপ্রেরণাটা আমরা এরকম ভাবে লিখতে পারি যে গান্ধীজি প্রথমে তিনটি সত্যাগ্রহ করেছেন, চম্পারণ, খেদা এবং আহমেদাবাদ সত্যাগ্রহ। আর সেই আন্দোলনগুলো সাফল্য অর্জন করায় সেই তার অনুপ্রেরণায় তিনি অনুপ্রাণিত হয়ে এই আন্দোলনগুলো করেছেন। হয়ে গেল। এরপর অহিংস অসহযোগ আন্দোলনের কারণ। এই যে অসহযোগ আন্দোলন সম্পর্কে আমরা আলোচনা করছি, সেই অহিংস অসহযোগ আন্দোলনের কারণ, প্রথম কারণই হচ্ছে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের ব্যর্থতা। মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের ব্যর্থতা মানে কি? মানে আমরা জানি 1919 খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন কি হয়েছিল। ভারত সচিব মন্টেগু এবং ভাইসরয় চেমসফোর্ড এই আইনটা প্রবর্তন করেছিলেন এবং এই আইনে
ভারতীয়দের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল, কিন্তু এই সংস্কার আইন ভারতীয়দের যে কিন্তু মেটাতে পারেনি, ফলে এই আইনটা ব্যর্থ হয়েছিল। ফলে আমরা দেখতে পাবো এই আইনটা ব্যর্থতার কারণেই কি হয়েছিল না অসহযোগ আন্দোলন শুরু হয়েছে। দ্বিতীয় হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড আমরা জানি যে রাওলাট আইন প্রবর্তিত হয়েছিল এবং এই আইনটা খুব নৃশংস ছিল। অর্থাৎ এই আইনটা ছিল আর কি বিনা বিচারে যে কাউকে গ্রেপ্তার করত এবং সাক্ষী ছাড়াই এরা কি করতো না বিচার সম্পাদন করত, অর্থাৎ নৃশংস একটা আইন। এই আইনে বিরোধিতা করেছিল গান্ধীজি এবং আমরা জানি রাওলাট সত্যাগ্রহ তিনি করেছিলেন। এই রাওলাট সত্যাগ্রহ করার জন্য গান্ধীজিকে গ্রেপ্তার করে, এমনকি সত্যপাল এবং সৈফুদ্দিন কিচলুকেও গ্রেপ্তার করেছিল। তাই পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের একটা ময়দানে কি হয়েছিল, অনেক মানুষ নিরস্ত্র সমাবেশ করছিল। সেখানে কি হয়েছিল না নির্বিচারে গুলি চালানো হয়েছিল। তো এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, অর্থাৎ এই যে নির্বিচারে গুলি চালানো, এত মানুষ মারা যাওয়া, সেটা গান্ধীজি কোথাও মেনে নিতে পারেন, তাই তিনি অসহযোগ আন্দোলন কিন্তু করেছিলেন। তৃতীয় হচ্ছে খিলাফত আন্দোলন। আমরা জানি 1919-এ খিলাফত আন্দোলন হয়েছে। তুরস্কের খলিফার পদকে বিলুপ্ত করেছিল ব্রিটেন এবং এই বিলুপ্ত করার ফলে ভারতীয় যেসব মুসলমান সেই সময় ছিল তারা কি করেছিলেন না এই ব্রিটিশদের বিরুদ্ধে খিলাফত আন্দোলন গড়ে তুলেছে 1919। গান্ধীজি প্রথম থেকেই হিন্দু মুসলিম ঐক্যটা চেয়েছিলেন। যখন তিনি দেখলেন এই মুসলিমরাও ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করছে, তিনি তখন এই সুযোগটা ছেড়ে দিতে চাইলেন না। তিনিও কি করলেন না অসহযোগ আন্দোলন শুরু করলেন। তো এই কারণগুলো ছিল এই অহিংস অসহযোগ আন্দোলনের মানে ওই অহিংস অসহযোগ আন্দোলন শুরু হওয়ার। তো আমরা এই তিনটা কারণ আমরা আলোচনা করলাম। তো এই তিনটা কারণ দিলেই আশা করি হয়ে যাবে। এরপর আন্দোলন প্রত্যাহার। আমরা জানি 1921 খ্রিস্টাব্দে এই অসহযোগ আন্দোলন শুরু হয়েছে এবং এই অসহযোগ আন্দোলন শুরু হওয়ার এক বছর পরেই অর্থাৎ 1922-এ ফেব্রুয়ারি মাসে কি হলো না চৌরাচৌরির ঘটনা ঘটল। চৌরাচৌরি ঘটনা কি উত্তরপ্রদেশে গোরক্ষপুরের চৌরাচৌরি গ্রামে, অর্থাৎ চৌরাচৌরি গ্রামে কি হয়েছিল না একদল পুলিশ কি করেছিলেন না আন্দোলনকারীদেরকে বিভিন্ন ব্যঙ্গ বিদ্রুপ করেছিল। ফলে সেই মানুষরা ক্ষেপে গিয়ে কি করেছিলেন না সেই পুলিশগুলোকে থানায় ঢুকিয়ে চাবি দিয়ে আগুন জ্বেলে দিয়েছে, সে থানাকে পুড়িয়ে দিয়েছে আগুন জ্বেলে। ফলে এই যে গান্ধীজির যে আদর্শ, অর্থাৎ সত্যকে সামনে রেখে অহিংসকে অবলম্বন করে আন্দোলন পরিচালনা করতে হবে, এটা তার আদর্শ ছিল। সেই আদর্শ কোথাও ব্যাহত ঘটেছে বা আদর্শটা কোথাও ব্যাহত হয়েছে। তার ফলে কি হয়েছে না তিনি 1922-এ এই যখন নৃশংস একটা ঘটনা ঘটলো তিনি আন্দোলনটা প্রত্যাহার করলেন। ঠিক আছে। তারপর আমরা গুরুত্ব দেখব। গুরুত্বে যদি আমরা দেখি, প্রথমেই হিন্দু মুসলিম ঐক্য হয়েছে। হিন্দু মুসলিমরা এই আন্দোলনে যোগদান দিয়েছিল। আমরা জানি খিলাফত আন্দোলন এবং অহিংস অসহযোগ আন্দোলন এক হয়ে গিয়েছিল, ফলে হিন্দু মুসলিম ঐক্য কিন্তু ঘটেছে, এটা একটা গুরুত্ব। দ্বিতীয় হচ্ছে শ্রমিক, কৃষক, ইভেন নারীরাও এই আন্দোলনে যোগ দিয়েছে, ফলে এই আন্দোলন কিন্তু জোরালো একটা আন্দোলন সৃষ্টি হয়েছে। তৃতীয় হচ্ছে অনুপ্রেরণা।
এই অহিংস অসহযোগ আন্দোলন ব্যর্থ হলেও, অর্থাৎ আমরা যে 1922-এ দেখলাম যে তিনি আন্দোলনটা তুলে নিলেন, ফলে ব্যর্থ হলেও এই আন্দোলন কিন্তু অনুপ্রেরণা জুগিয়েছিল পরবর্তী আন্দোলনে। আমরা দেখতে পাবো পরবর্তী আন্দোলন আইন অমান্য আন্দোলন কিন্তু হয়েছে। ফলে এই আন্দোলন কিন্তু ভারতীয়দের মনে অনুপ্রেরণা জুগিয়েছিল। তো ঠিক আছে, আমরা এইটা আলোচনা করলাম অহিংস অসহযোগ আন্দোলনে। এবার আমরা ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা করব। গান্ধীজির আরেকটি গুরুত্বপূর্ণ আন্দোলন হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। এই ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল 8ই আগস্ট 1942 খ্রিস্টাব্দে। এই ভারত ছাড়ো আন্দোলনের সাথে সাথে তিনি গান্ধীজি কারেঙ্গিয়া মারেঙ্গে ডাক দিয়েছেন, যেটা এই আন্দোলনের একদম ভিতটা, অর্থাৎ এই ভিতটা শক্ত করেছে বা এই আন্দোলনটাকে জোরালো করেছে। এই আন্দোলন শুরু হওয়ার আগে গান্ধীজি, জওয়াহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, অর্থাৎ এই ভারত ছাড়ো আন্দোলনের যে প্রথম সারির নেতৃবৃন্দ, সেই নেতৃবৃন্দকে কিন্তু গ্রেপ্তার করেছিল ব্রিটিশ পুলিশ। তারপরেও আমরা দেখতে পাবো ছাত্র এবং নারী এরা কিন্তু নেতৃত্ব দিয়েছিল এই আন্দোলনে। এমনকি সাধারণ মানুষের সহযোগিতায় এই আন্দোলন কিন্তু শুরু হয়েছিল 8ই আগস্ট 1942 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আমরা ভারত ছাড়ো আন্দোলনের কারণগুলো দেখি। প্রথম কারণ হচ্ছে স্বশাসন অধিকার না দেওয়া। ভারতীয়রা স্বশাসন অধিকার প্রথম থেকেই চেয়েছে। এমনকি 1929 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে গান্ধীজি পূর্ণ স্বরাজের দাবি তুলেছে। তো তারপরেও আমরা দেখতে পাবো এই ব্রিটিশ সরকার ভারতীয়দের স্বশাসন কিন্তু বা স্বশাসনের যে দাবি সেটা কিন্তু পূরণ করেনি। ফলে ভারত ছাড়ো আন্দোলন করতে গান্ধীজি কিন্তু বাধ্য হয়েছিল। দ্বিতীয় দাবি হচ্ছে পিপস মিশনের ব্যর্থতা। উনিশশো 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরে ব্রিটিশ সরকার কি করেছিলেন না, স্ট্যাফোর্ড কিপসকে ভারতে পাঠিয়েছিলেন এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদেরকে সাহায্য করার জন্য। এবং সাহায্য করার জন্য এই স্ট্যাফোর্ড কিপস ভারতে এসেছিলেন এবং ভারতীয়দেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু পূর্ণ স্বরাজের যে দাবি সেটা এই স্ট্যাফোর্ড কিপস মেটাতে পারেনি। ফলে আমরা দেখব যে পিপস মিশন কিন্তু ব্যর্থ হয়েছিল। এই ব্যর্থ হওয়ার ফলে আমরা দেখতে পাই যে ভারত ছাড়ো আন্দোলন কিন্তু শুরু হয়েছিল। তৃতীয় যে কারণটি সেটা হচ্ছে অর্থনৈতিক অসুবিধা। আমি বললাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরিচালনার জন্য বা এই বিশ্বযুদ্ধ পরিচালনার জন্য ব্রিটিশ সরকার ভারত থেকে অর্থ কিন্তু নিয়ে যেত। ফলে ভারতের প্রয়োজনীয় অর্থ ব্রিটিশ সরকার নিয়ে নেওয়ার ফলে একটা কিন্তু অর্থনৈতিক সংকট সৃষ্টি হয় ভারত। এমনকি তৎকালীন সময়ে বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশ ছোঁয়া হয়ে যায়। ফলে আমরা দেখতে পাবো ভারতে একটা অর্থনৈতিক অসুবিধা বা অর্থনৈতিক সংকটের মধ্যে কিন্তু পড়তে হয়েছিল এই ভারতীয়দের। ফলে আমরা দেখতে পাবো যে ভারত ছাড়ো আন্দোলন কিন্তু সৃষ্টি হয়েছিল। এমনকি আমরা দেখতে পাবো যে 1943 খ্রিস্টাব্দে দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল, হ্যাঁ, যেটা যে দুর্ভিক্ষটার নাম আমরা 50-এর মন্বন্তর নামে জানি বা 50 মন্বন্তর নামে পরিচিত। তো এই 50-এর মন্বন্তরে অসংখ্য মানুষ মারা গিয়েছিল, হ্যাঁ, অসংখ্য মানুষ এই দুর্ভিক্ষে না খেতে পেয়ে কিন্তু মারা গিয়েছে। ঠিক আছে, তারপরে আমরা গুরুত্ব দেখে নেব। প্রথম গুরুত্ব হচ্ছে হিন্দু মুসলিম ঐক্য। এই আন্দোলনে হিন্দু মুসলিম কিন্তু একত্রিত হয়ে এই আন্দোলনটা পরিচালনা করেছে। ফলে একটা হিন্দু মুসলিম ঐক্য কিন্তু ঘটেছিল। দ্বিতীয়, নারীদের অংশগ্রহণ। নারীরা এই আন্দোলনে ব্যাপকভাবে অংশগ্রহণ করেছিল।
কয়েকটা নারীর নাম যদি আমি বলি, অরুণা আশবালী, সুচেতা কৃপালিনী, হ্যাঁ, উষা মেহতা, এরা কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। এমনকি আমরা দেখতে পাবো এই যে আমাদের মেদিনীপুর জেলার, অর্থাৎ তৎকালীন বাংলার মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত মাতঙ্গিনী হাজরা, তিনিও কিন্তু অংশগ্রহণ করেছিলেন। এমনকি তিনি তমলুক থানা দখল করতে গিয়ে নিজের প্রাণ বলিদান দিয়েছিলেন। অর্থাৎ তিনি প্রাণ বলিদান বলতে তিনি ব্রিটিশ পুলিশের গুলিতে আহত হয়েছিলেন এবং নিজের প্রাণকে ভারত মাতার চরণে সমর্পণ করেছিলেন। তৃতীয় হচ্ছে ছাত্র শ্রমিক কৃষকদের অংশগ্রহণ। হ্যাঁ, আমরা যদি দেখি যে এই আন্দোলনের ছাত্র শ্রমিক কৃষকরা কিন্তু অংশগ্রহণ করেছে। 4 নম্বর যদি দেখি, স্বাধীনতা পথকে বিস্তৃত করেছিল। চতুর্থ যে কারণটা, এই আন্দোলন সত্যি একটা ব্যাপক আন্দোলন, যে আন্দোলনটা স্বাধীনতার পথকে কিন্তু বিস্তৃত করেছে। অর্থাৎ স্বাধীনতা আন্দোলনে যদি সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা দেখতে পাই, এই আন্দোলনটাই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আমরা শেষেই উপসংহারটা নিতে পারি যে গান্ধীজি অহিংস অসহযোগ আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলন মধ্য দিয়ে তিনি কি করেছিলেন না, ভারতের স্বাধীনতা আন্দোলনকে ত্বরান্বিত করেছিলেন এবং স্বাধীনতা সংগ্রামে গান্ধীজির ভূমিকা সত্যি অতুলনীয়। এটুকু লিখলেই আমরা কিন্তু এই যে প্রশ্নটা, অর্থাৎ এটা তো এর পূর্ণমান হচ্ছে 5, এই প্রশ্নটার পূর্ণমান হচ্ছে 5, আমরা 5-এ 5 পেতে পারি। বুঝা গেল? এই যে গান্ধীজির অসহযোগ ও ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা করো, এর পূর্ণমান হচ্ছে 5। হ্যাঁ, এই 5-এ 5 পেতে পারি। এরকম ভাবে যদি লিখি, ভূমিকা, হ্যাঁ, অসহযোগ আন্দোলনের কারণ, হ্যাঁ, প্রত্যাহার এবং গুরুত্ব, তারপর ভারত ছাড়ো আন্দোলনের কারণ, গুরুত্ব এবং শেষে উপসংহার যেটা বললাম, এটা যদি দেওয়া যায় আমরা কিন্তু 5-এ 5 পেতে পারি। ঠিক আছে, আজকে আলোচনা অবধি।